নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য। আজ শুক্রবার ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটি আপনারা ইউটিউবে দেখতে পাবেন। আজ শুক্রবার নামে যে ইউটিউব চ্যানেল আছে আমাদের, তাতে দেখতে পাবেন। আমরা অনুরোধ করব অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা টিকে থাকতে পারি। বস্তুত স্বাধীন নিরপেক্ষ মিডিয়ার অস্তিত্ব তো নেই। যেটুকু আছে সেটুকু এভাবেই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে বেঁচে থাকে। আমরা নিরপেক্ষ নই, আমরা মানুষের পক্ষে, এবং খুব স্পষ্টভাবে বলা ভালো যে আমরা যে কোনো পরিস্থিতিকে বামপন্থী দৃষ্টিভঙ্গিতেই বিশ্লেষণ করি, এবং এতে আমাদের কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই। আমি ব্যক্তিগতভাবে নিজেকে বামপন্থী সাংবাদিক পরিচয়েই আপনাদের সামনে পরিচিত হতে পছন্দ করি, এবং আমি সে পরিচয়তেই আপনাদের সামনে আসি। যেমন ধরুন, গতকাল আরেকটা 9ই আগস্ট চলে গেল। 2 বছরের মাথায় আমরা দাঁড়িয়ে দেখলাম যে অভয়া বিচার পেল না। প্রথম বছর বিচার খেলা ছিল। দ্বিতীয় বছর অনেকেই আশা করেছিলেন যে বিচার পাবেন, কিন্তু বিভ্রান্তি তৈরি হলো। অভয়ার পরিবারের একজন সদস্য সরাসরি রাজনীতিতে প্রবেশ করলেন। তিনি যে দলে গেলেন সে দল তার পছন্দের দল হতেই পারে, কিন্তু নির্দিষ্টভাবে কেন্দ্রীয় সরকারে আসীন থাকা সত্ত্বেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন অভয়া ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের দায়িত্বে ছিল, তখন কার্যত তখনকার রাজ্য সরকার, অর্থাৎ তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্ব সরকারের যা ন্যারেটিভ, সেটাকেই তারা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছিল তাদের তদন্তের মাধ্যমে। এবং যে কথাগুলো প্রথম 2-3 দিন সিআইডি বলেছিল, সেই তত্ত্বগুলোই তারা খাড়া করবার চেষ্টা করছিলেন সিবিআই যখন তদন্তের দায়িত্ব নিয়েছিলেন। যে কারণে অভয়ার পরিবারের মানুষও আন্দোলনকারীদের মতোই হতাশ হচ্ছিলেন তাদের কাজকর্মে। সর্বোচ্চ আদালতের ভূমিকাও কতটা ঠিকঠাক ছিল সে সময়, তারপর সেই প্রশ্ন উঠে গিয়েছিল। 2 বছরের মাথায় আমরা দেখতে পেলাম অভয়ার পরিবারের একজন সদস্য, বর্তমানে বিধায়িকা। অনেক প্রতিজ্ঞা আমরা শুনলাম বিধানসভাতে অভয়াকে নিয়ে, অভয়ার বিচারকে নিয়ে, কিন্তু কাজের কাজ কতটুকু হয়েছে আমরা এখনও জানি না। যেহেতু সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আশা রাখব সে প্রতিশ্রুতি পালন হবে। কিন্তু স্বাস্থ্য সচিব, সে সময়কার যিনি স্বাস্থ্য সচিব ছিলেন, তিনি এই সময়কার স্বাস্থ্য সচিব, তাকে শপথে বহাল রেখে এটা কতটা কি করা যাবে আমাদের সন্দেহ থাকছে। দ্বিতীয় সন্দেহ থাকছে যে অপরাধীরা যথেষ্ট সময় পেয়ে গিয়েছে প্রমাণ লোপাট করবার। কতটা কি করা যাবে সেটা নিয়েও সংশয় থেকে যাচ্ছে। সেই প্রমাণ কতটা উদ্ধার করা যাবে তদন্তের মাধ্যমে, সেটাও সন্দেহ থেকে যাচ্ছে। আর শেষ সন্দেহ যেটা থাকছে যে সেদিন শেষ মুহূর্তে যখন ঘটনাটি ঘটছে, তখন অভয়ার কাছে কারা কারা ছিলেন তাঁদের পরিচয় কিন্তু এখনও সঠিকভাবে জানা যাচ্ছে না। এগুলো উঠে আসুক, নইলে অবস্থান, রাত দখল, বিক্ষোভ সবই মাঠে মারা যাবে। কারণ বিভ্রান্তি তো তৈরি করা গেছে, সফলভাবে বিভ্রান্তি তৈরি করতে পেরেছেন যে শাসক দল হেরে গেছে, যে শাসক দল এসছে, দুপক্ষই। এই ভোটের রাজনীতিতে ফায়দা লুটবার জন্য যা যা করাবার দরকার তারা করেছেন, কিন্তু অভয়ার পরিবারের যে সদস্য বিধায়ক হয়েছেন, তিনি কিন্তু তার টার্গেট মিস করেননি। ওই 2 শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যাদেরকে টার্গেট করেছিল, তিনিও তাদের টার্গেট করেছেন, বামপন্থীরা। কিন্তু এটা তো ঘটনা, ইতিহাস সাক্ষী রয়েছে। 9ই আগস্ট 2024 যখন অভয়ার মৃতদেহ পাচার করবার চেষ্টা করছিল পুলিশ,
তখনও পর্যন্ত অনেকেই ধন্দে ছিলেন এটা আত্মহত্যা নয় তো। কিন্তু বাম নেত্রী মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ছাত্র যুব আন্দোলনের কর্মীরা সে সময় যদি গাড়িটা না আটকাতেন, যদি প্রশ্ন না তুলে দিতেন, তাহলে জানাই হতো না হয়তো যে কর্তব্যরত অবস্থায় পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থী চিকিৎসক খুন হয়েছেন এবং খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছিল, নাকি খুনের পরেও তার সম্মানহানি করা হয়েছিল। এবং এটা ঘটনা যে এই তদন্তকে বিভ্রান্ত করার জন্য যা যা উপকরণ সে সময়কার সরকার ব্যবহার করেছিল, সেগুলি সফলভাবে ব্যবহার করতে পেরেছিল। তার কারণ সিবিআই ওই কাঠামোর বাইরে বেরোতে সাহস করেনি। কেন করেনি আমরা আজও জানি না, কিন্তু করা উচিত ছিল। শিয়ালদা ফার্স্ট ট্র্যাক কোর্টে সিবিআই আদালতে আমরা যে রায় দেখেছি সে রায়তে বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে যার মীমাংসা এখনও হয়নি। আমরা আশা রাখবো ভবিষ্যতে সে মীমাংসা হবে। এবং আমরা কুর্নিশ জানাই অভয়া মঞ্চকে, আন্দোলনরত অন্যান্য ব্যক্তিকে, যারা নিরুৎসাহ না হয়ে এখনও লড়াই করছেন অভয়ার বিচার চেয়ে। এবং প্রকৃতপক্ষে বামপন্থীরা এখন এই আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছেন। তাদেরকে অগ্রাহ্য করে এখন এই আন্দোলন আর এগোনো যাবে না। কিন্তু ক্ষতি হয়েছে অন্য জায়গায়। তার কারণ বঙ্গ মিডিয়ার বিশ্বাসযোগ্যতা, বাজারি মিডিয়ার বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বেশি আহত হয়েছিল এই অভয়া তদন্ত চলাকালীনই। স্পষ্টই বলা যাক, যখন সন্দেহের তীর তদন্তের গতি প্রকৃতি যেদিকে চলে যাচ্ছিল, যেভাবে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা পড়ছিল, তাতে যাদের দিকে তদন্তের শেষে আঙুল উঠে যেত বলে সন্দেহ, তাদেরকে আড়াল করার রাজনীতি রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু হয়ে যায়, শাসক দলের পক্ষ থেকে শুরু হয়ে যায়। এবং সেই আড়াল করার রাজনীতিতে অংশগ্রহণ করে ফেলে পুঁজি নিয়ন্ত্রিত মিডিয়া। খুব স্পষ্টভাবে আন্দোলনকারী চিকিৎসকদের চরিত্রহরণ করা, তাদেরকে বদনাম করবার যাবতীয় চেষ্টা হতে থাকে। এবং আমি দায়িত্বের সঙ্গেই বলছি সাংবাদিক হিসেবে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যে ফাটলটা ধরানো হয়েছিল, সে ফাটল ধরাবার চক্রান্ত মিডিয়ার একটা অংশের অবদান আছে এমন সন্দেহ করাটা খুব অযৌক্তিক হবে না। আমি স্পষ্টভাবেই আজকে আপনাদের বলছি, অভয়া আন্দোলন আরও তীব্র হবে, আগামী দিন বিচার চাওয়া আন্দোলন আরও তীব্র হবে, এটা বলাই যায়। যদি দেখা যায় কোনোভাবে স্তীমিত হয়ে যাচ্ছে, আজ শুক্রবার খুব শিগগিরই আবার মুদ্রিত মাধ্যম হিসেবে আসছে, সে লড়াইয়ে তারা 2024-এ সঙ্গী ছিল, 2025-এ সঙ্গী রয়েছে অনলাইন সংস্করণেও, এবং 2026-এ তো থাকবেই। আমি খুব স্পষ্টভাবে আপনাদের জানাতে চাইছি যে অভয়া আন্দোলনকে একটা চেহারা দেবার জন্য, একটা আকার দেবার জন্য যে তীব্রতা প্রয়োজন ছিল, যে সংগঠিত চেহারা প্রয়োজন ছিল, সেটা খামতি ছিল। সে খামতিকে আগামী দিন যারা নেতৃত্বে আছেন তারা কাটিয়ে উঠবেনই, এ বিশ্বাস আমাদের আছে। কিন্তু পাশাপাশি এটাও ঘটনা যে বেহাল স্বাস্থ্যের পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবার যে পরিকাঠামো, তাকে এখনও মেরামত করা যায়নি। কাজে আগামী দিন সেটাকে নিয়ে আন্দোলনও দানা বাঁধবে, এ বিশ্বাস আমাদের আছে। যেটা বলা দরকার পরিশেষে,
সেটা হচ্ছে পুলিশি দমন পীড়ন আগামী দিন আরও বেশি আসবে। এমন নয় যে সরকার পাল্টে গেছে বলে অভয় আন্দোলনে পুলিশি জুলুম হবে না, এমন ভাবার কোনো কারণ নেই। আমরা দেখেছি আজকে বিভিন্ন জেলাতে বামপন্থী কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন, তারা বর্তমান সরকারের বিরুদ্ধে, বিভিন্ন নীতির বিরুদ্ধে যে আন্দোলন করেছে বিভিন্ন মহকুমা শাসকের দপ্তরে, তাতে পুলিশি নির্যাতন হয়েছে দমন করার জন্য। একে কঠোর প্রশাসনের নমুনা বলে কিনা আমি জানি না, কিন্তু গণতান্ত্রিক বলে না, এটুকু আমরা বুঝতে পারি। আমরা আশাও করি না আরএসএস নিয়ন্ত্রিত সরকার গণতান্ত্রিক হবে। গণতন্ত্র বলতে এরা যেটা বোঝায় সেটা হচ্ছে লাঠি লম্বা হওয়া। লাঠি লম্বা হওয়া, আন্দোলনকারীদের ওপরে জুলুম করা এবং বিনা বিচারে জেলে পচিয়ে মারা। আজও তো উমরখালিদের চার্জশিট পড়েনি জমা, বিনা বিচারই কার্যত বন্দী আছে ছাত্র আন্দোলনের এই কর্মী। আমার সঙ্গে, আমাদের মতো অনেকের সঙ্গেই উমরের মতাদর্শগত ফারাক আছে, থাকবে, কিন্তু তাকে বিনা বিচারে বন্দী করে রাখা কী করে সমর্থন করি আমরা? এবং উমর খালিদের এই কারাবাসের বিরুদ্ধে প্রতিবাদকে সামনে রেখে যন্তর মন্তরে নানাভাবে বিপাকে ফেলবার চেষ্টা হয়েছে আন্দোলনকারীদের। প্রশ্ন ফাঁসের যে অপরাধ, তাকে আড়াল করবার চেষ্টা হয়েছে। রাজনীতিটা একই রকম, বুঝলেন তো? এই আড়াল করবার রাজনীতি, অপরাধ আড়াল করবার রাজনীতি, অপরাধীদেরকে বেকসুর খালাস করিয়ে দেওয়ার রাজনীতি। আরএসএসের দুই রাজনৈতিক প্রতিভূ তৃণমূল এবং বিজেপির উভয় ক্ষেত্রেই এক। যেভাবে ব্রিজভূষণকে প্রায় ক্লিনচিট দিয়ে বার করে দেওয়া হলো বিচার প্রক্রিয়া থেকে। আমি জানি না নির্যাতিতা অভিযোগকারিণীর কুস্তিগিররা ঠিক কী পদক্ষেপ নেবেন পরবর্তীকালে, কিন্তু এটা ঘটনা, তারা সুবিচার পাননি। তৃণমূল বিজেপির জমানায় নির্যাতিত মহিলারা সুবিচার পাবেন, এটা প্রত্যাশিত নয়। সুবিচার আদায় করে আনতে হবে। অভয়ার ক্ষেত্র, নির্যাতিতা কুস্তিগিরদের ক্ষেত্র, যন্তর মন্তরের যারা আন্দোলন করে তাদের ক্ষেত্র, যারা এখন রাঁচিতে, পাটনায় আন্দোলন করছেন, তাদের ক্ষেত্রে কথাটা সমানভাবে খাটে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রয়েছে, ভবিষ্যতেও থাকবে। আজ এখানে শেষ করছি। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে, আমাদের টিকে থাকার রসদ যোগাবার জন্য। ধন্যবাদ।